ঘাটশিলা ঝাড়খণ্ডের এক মনোমুগ্ধকর স্থান, যা তার সবুজ প্রকৃতি, সুবর্ণরেখা নদীর শান্ত জলধারা এবং অবশ্যই আদিবাসী সংস্কৃতির জন্য বহুলাংশে পরিচিত। শাল পাতায় মোড়া চিকেন খাওয়াতে নিয়ে এসছে। এটি ভ্রমণ রসিক বাঙালির কাছে এক প্রিয় গন্তব্য, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী আর ইতিহাসের এক মেলবন্ধন ঘটেছে, যেখানে প্রকৃতির মাঝে শান্তি এবং আধ্যাত্মিকতার এক নিখুঁত মিশ্রণ দেখা যায়। তাহলে চলুন একসাথে ঘুরে আসি ঘাটশিলা থেকে। গুড আফটারনুন, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট, আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছে আমি হাওড়াতে। আজ এখান থেকেই ব্লগ শুরু করছি। আজকে আমাদের গন্তব্য একদিনের জন্য ঘাটশিলা। তো চলুন শুরু করি। আজকে আমি 12813 হাওড়া থেকে টাটাকামি স্টিল এক্সপ্রেসে যাত্রা করছি, যা নির্ধারিত সময় থেকে বিলম্বে হাওড়া স্টেশনে দিয়েছে। এই ট্রেনে একটা এক্সিকিউটিভ চেয়ার কার, 4টে এসি চেয়ার কার, একটা এসি ইকোনমি, 10টা 2S কোচ আর 4টে জেনারেল কোচ আছে। আর ভাড়া স্ক্রিনে দেওয়া রইল হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত। আজকের যাত্রাপথে আমাদের বাস নাম্বার হচ্ছে D3 কোচের 37 আর 38, উইন্ডো সিট একটা আর একটা মিডল সিট। তো স্টিল কিন্তু ঢুকেছে অনেক দেরিতে, 5টা 7-এ হাওড়া স্টেশনে ঢুকেছে, যে 4:50 নাগাদ মোটামুটি ঢোকা উচিত, যেহেতু ছাড়ার আধ ঘন্টা আগে ট্রেন ঢুকে থাকে। তো এবার দেখার বিষয় গাড়ি কখন ছাড়ে, এটা হচ্ছে একটা প্রশ্ন। স্টিল এক্সপ্রেস বিকেল 5টা 20 নাগাদ হাওড়া ছাড়ার কথা থাকলেও ছেড়েছিল সেদিন 5টা 35-এ। ঘাটশিলা পৌঁছাবার নির্ধারিত সময় রাত 8টা 15, কিন্তু প্রায় 3.5 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছালাম ঘাটশিলায় তখন রাত 8টা 59। তাপমাত্রা তখন প্রায় 13 ডিগ্রি সেন্টিগ্রেড। নির্ধারিত সময় থেকে 44 মিনিট বিলম্বে আমরা এসে পৌঁছালাম ঘাটশিলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনে ঢোকার কথা ছিল 8টা 15, কিন্তু স্টিল এক্সপ্রেস পৌঁছেছে 8টা 59 এখন বাজে হচ্ছে 9টা 1। প্ল্যাটফর্ম থেকে এবার বাইরের দিকে যেতে হবে। বাইরের দিকে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হচ্ছে এখানকার রিটায়ারিং রুম। আজকে আমরা রিটায়ারিং রুমই বুক করেছি, তার কারণ হচ্ছে রাত্রিবেলায় বাইরে হোটেল খোঁজার একটা ঝামেলা থাকে, আর স্টেশনে রিটায়ারিং রুমের সেফটি নিয়ে কোনো কথা হতে পারে না। এই দুটোই কারণ আমাদের রিটায়ারিং রুম চুজ করার। যাই হোক, এগোই। 2 নম্বর থেকে 1 নম্বরের দিকে ওভারব্রিজে উঠে যাব, গিয়ে রিটায়ারিং রুম খুঁজতে হবে। চলুন এগোই। ঘাটশিলাতে মোট 3টে প্ল্যাটফর্ম আছে, আর রিটায়ারিং রুম আছে এখানকার 1 নম্বর প্ল্যাটফর্ম। আর তাই আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোলাম। আমরা ঘাটশিলাতে নন এসি রিটায়ারিং রুম বুক করেছিলাম। এটা আমরা IRCTCর অ্যাপ থেকে রিটায়ারিং রুম বুক করেছি ঘাটশিলা স্টেশনের। তো 2টো বেড, একটা সাইড টেবিল, ড্রেসিং টেবিল, চেয়ার, টয়লেট। এখানে রুমটা মনে হয় সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, তারপর থেকে শুধু রেনোভেশনের কাজ হয়েছে। বিশাল বড় টয়লেট, শাওয়ার এরিয়া আলাদা, টয়লেট এরিয়া আলাদা। ইন্ডিয়ান প্যান, এটাই আমার একটা চাপের হয়ে গেল, আমার তো ওয়েস্টার্ন প্যান ছাড়া অভ্যাস নেই। যাই হোক, এই রুমটা পেতে গেলে কিন্তু আমাদের অনেকটা লড়াই করতে হলো। আপনারা যখন রিটায়ারিং রুম বুক করবেন তখন কিন্তু প্রিন্ট আউট অবশ্যই নিয়ে আসবেন। আজকে চন্দনদা ছিল বলে, মানে আমি তো এতক্ষণ আপনাদেরকে দেখাইনি আমার পার্টনার কিন্তু এই ট্রিপে চন্দনদা। তো এই রুমে ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ দিয়েছে, ছোটো চেঞ্জিং রুম আছে এই পেছন দিকটায়। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, মানে আমরা যেহেতু পেপারপত্র প্রিন্ট আউট আনিনি, সেই জন্য আমাদের অনেকক্ষণ সময় লেগেছে। স্টেশন ম্যানেজারের সঙ্গে, স্টেশন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলে তারপর রুমটা পাওয়া গেছে। আর এই রুমটার ভাড়া আজকে আমাদের পড়েছে 310 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এটাই কিন্তু ঘাটশিলাতে সব থেকে বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা। 24 ঘন্টার জন্য, আজকে রাত্রির 8টা থেকে কাল রাত্রির 8টা অবধি আমাদের এই রুমটা বুক করা আছে। যাই হোক, চলুন খেতে বেরোই, অনেক রাত হলো। এই হচ্ছে চন্দনদা, এখন ডিনার করতে বসেছে। চন্দনদা, রিটায়ারিং রুমের ক্রেডিট তো তোমার, অবশ্যই দিতে হবে। তুমি ওরকমভাবে লড়াই না করলে কিন্তু হতো না। সিস্টেমে থাকলে নিশ্চয়ই সেটা হবে। যাই হোক, আর কথা নয়, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন ঘুম, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। রাতে মেনু কি দাদা? রাতে এই তো
তরকা আর রুটি, তরকা রুটি, আর ডিমের অমলেট। ডিমের অমলেট। কিন্তু আজকে কিন্তু সিঙ্গেল, হ্যাঁ সবে ট্রিপের শুরু, আজকে সিঙ্গেল ডিম। চন্দন আবার ডবল ডিম ছাড়া খায় না। 1 প্লেট তরকা হচ্ছে 80 টাকা। এই রেস্টুরেন্টটা হচ্ছে ঘাটশিলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের জাস্ট অপোজিট সাইডে। আর এখানে হচ্ছে রুটি 6 টাকা করে। খেয়ে দেখি কেমন খেতে। না আবার সলিড বানিয়েছে। বহুদিন বাদে এরকম ভালো একটা তরকা খাচ্ছি, কিন্তু ভেজ তরকা কিন্তু ঠিকঠাক। আর রুটিও একদম নরম তুলতুল করছে। ধোঁয়া মোটা খাবার, সময় নষ্ট, ভিডিও বানিয়ে সময় নষ্ট করবো না, জাস্ট ইনফরমেশানটুকু দেওয়ার ছিল, দিয়ে দিলাম। এবার খাই। কালকের ব্লগে তো আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমরা হাওড়া থেকে স্টিল এক্সপ্রেসে করে ঘাটশিলা এসেছি। এসে ঘাটশিলা রিটায়ারিং রুমে ছিলাম, কিন্তু রিটায়ারিং রুমের এক্সপিরিয়েন্স আমার খুবই পুয়ার। টয়লেট একদম ক্লিন নয়, মশার উপদ্রব। লিটারেলি কাল সারা রাত কিন্তু ঠিক করে ঘুমাতে পারিনি। দুভাবে করা যায়, 7 পয়েন্ট করে দুটো ভাগ করা যায়। একটার ক্ষেত্রে আমি যা দেখেছি তাতে রেট হচ্ছে 1400 টাকা, আর একটা ক্ষেত্রে 1500 টাকা। আমরা 14টা স্পটই কভার করার চেষ্টা করব। দুটো কম্বাইন করে কত টাকা হয় সেটাও বলছি। দেখি কতটা কমে ঘাটশিলা ঘুরতে পারি আজ সারাদিনে আমরা ঘাটশিলা ঘুরবো। ঘুরে আজকে এখান থেকে আমরা চলে যাব টাটানগর, যা পরবর্তী ব্লগে আসবে। ঘাটশিলা স্টেশনের অপোজিটে হচ্ছে হোটেল ইডেন। এখানেই কালকে রাত্রে আমরা রুটি, তরকা, ডিম ভাজা খেয়েছিলাম। তো আজকে সকালবেলাও রুটি আর আলু ফুলকপির তরকারি। আমার পছন্দ ছিল ইডলি, চন্দনদা ইডলি খাবে না, ইডলি নাকি খেতে ভালো লাগে না। তো ন্যাচারালি কিছু করার নেই, দুজনের জন্য দুটো নিয়ম তো চলতে পারে না, একটা নিয়মে দুজনকে চলতে হবে। রুটি আর আলু ফুলকপির তরকারি, আর এর সঙ্গে দিয়েছে স্যালাড। এই দিয়েই সকালের ব্রেকফাস্ট শুরু করে দেখি খেতে কেমন লাগে। ঠিকই আছে, বাড়ির মতো তো পুরো এক্সপেক্ট করলে চলবে না, মোটামুটি ঠিকঠাক রান্না। কালকে তরকারিটা তো দুর্ধর্ষ করেছিল। সকাল সকাল পেট ভরে ব্রেকফাস্ট করে এগোলাম এখানকার অটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে আপনারা চাইলে গাড়িও বুক করতে পারেন, তবে আমরা 2700 টাকায় অটোর রেট ফিক্স করলাম। আমি ড্রাইভার দাদার নাম এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অটোর ভাড়া সিজন ওয়াইজ কম বেশি কিন্তু হয়ে থাকে। তাহলে চলুন এবার ঘাটশিলা ভ্রমণ শুরু করি, আর আপনাদের নিয়ে যাই আমাদের প্রথম স্পটের দিকে। অটোয় করে মিনিট 10 পথ চলে আর 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্পট, ভগবান সূর্যের নামাঙ্কিত সূর্য মন্দিরে। চলুন মন্দির দর্শন করে নিই। ভারতে কোণারক এবং মধেরার মতো বিখ্যাত সূর্য মন্দির থাকলেও ঘাটশিলায় একটি উল্লেখযোগ্য সূর্য মন্দির রয়েছে, যা তার শান্ত পরিবেশ, সুন্দর নদীর দৃশ্য এবং সাতঘোড়ার কাঠামো বিশিষ্ট রথের জন্য বহুল পরিচিত। এই সূর্য মন্দিরের পাশে হচ্ছে সুবর্ণরেখা নদী। ঘাটশিলার কথা উঠলে প্রথমেই যেটা আমাদের মাথায় সবার আসে সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর কথা। আর এই সুবর্ণরেখা নদীর পাড়ে এই শীতের সকালে আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসম্ভব ভালো লাগবে। আমার তো মনে হয় ঘাটশিলা এলে এই জায়গাটা মাস্ট ভিজিট সাইটের মধ্যে একটা। সূর্য মন্দিরের পেছনের দিকটা পুরো গাছগাছালিতে ভরা। প্রকৃতির এই সবুজ শ্যামলাময় রূপ মনকে মুগ্ধ করে। আর মন্দিরের ভেতরে আছে শ্বেত পাথরে তৈরি সূর্যদেবের মূর্তি। ভগবানকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে পড়ল এক ছোট্ট গ্রাম। নজরে এলো টালির চাল, সুন্দর নিকানো উঠান আর ধান কাটার পর বাঁধা খড়ের গাদা, যা আজকাল আমরা প্রায় দেখতেই পাই না। পৌঁছে গেছি আজকে আমাদের দ্বিতীয় স্পট, ঘাটশিলার রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মিশন ঢুকতেই সর্বধর্ম সমন্বয়ের বাণী চোখে পড়ল।
বাঁদিকে নজরে পড়ল এখানকার সময়াবলী। শীতকালে রামকৃষ্ণ মিশনের বাগান বিভিন্ন রঙের গাছগাছালি এবং ফুলে ভরে গেছিল। এই রামকৃষ্ণ মিশনের ফাটাফাটি পরিবেশে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু থাকার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে 1.5 থেকে 2 মাস আগে আপনাদেরকে মেল করতে হবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে থাকার জন্য কিন্তু নন এসি রুমের ক্ষেত্রে চার্জ হচ্ছে 500 টাকা করে মাথা পিছু, তার মধ্যে কিন্তু মিল ইনক্লুডেড। এবং এসি রুম যদি হয় সেক্ষেত্রে চার্জ হচ্ছে 700 টাকা করে। এছাড়াও এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, নার্সারি থেকে ক্লাস 5 অবধি বাচ্চাদের স্কুল আছে। পরিবেশ কিন্তু খুবই ভালো লাগবে। রামকৃষ্ণ মিশনের পরিবেশ যেরকম হয় ঠিক সেরকমই পরিবেশ। বেলুড় মঠে গেলে যে ভাইবসটা পাওয়া যায় এখানে এলেও কিন্তু আপনি সেম ভাইব পাবেন, এতটুকু বলতে পারি। যাই হোক, এই জায়গাটা দর্শন হলো, বেরোই পরবর্তী স্পটের দিকে, মানে তৃতীয় স্পটের দিকে ঘাটশিলার। চলুন। রামকৃষ্ণ মিশন থেকে খানিকটা পথ এগোতেই অটো মেন রাস্তা ছেড়ে মাটির রাস্তায় ঢুকে পড়ল এবং আমরা পৌঁছে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, যার নামকরণ ওনার স্ত্রী গৌরীদেবীর নামে করা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম অগ্রগণ্য লেখক। ওনার জন্ম পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, শেষ জীবনের লেখক ঘাটশিলাতেই কাটান। এই সেই স্থান যেখানে বসে আরণ্যক, মিশমিদের কবর, হীরামানিক জলে, এইসব বিভিন্ন নামকরা উপন্যাস বাংলা সাহিত্যকে কিন্তু তিনি দিয়ে গেছেন। বাংলা সাহিত্য পড়তে গেলে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর পড়া দরকার, ঠিক সেরকম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সবগুলো কিন্তু পড়তে হয়। ওনার জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত এখানে ছবির আকারে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা আছে। খুব ভালো লাগবে এই গৌরীকুঞ্জে এলে, এবং এই সেই জিনিসগুলোর সঙ্গে আপনি নিজেকে বিভিন্নভাবে রিলেট করতে পারবেন। যাই হোক, এখানে তো ভ্রমণ হলো, এবার এগোই পরবর্তী জায়গার দিকে। চলুন। ঘাটশিলা এবং সুবর্ণরেখা নদীর নাম ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, এখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যকে বিভিন্ন রকম রসদ দিয়ে গেছেন, যা আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে সমৃদ্ধ করে। কিন্তু আমাদের বাঙালিদের কাছে ছাড়াও ঘাটশিলা কিন্তু সারা ভারতের কাছে প্রসিদ্ধ, ভারতের তাম্র ভাণ্ডার হিসাবে। এখানে আশপাশে বিভিন্ন রকম আমার খনি আছে, যেগুলো কিছুদিন আগে বন্ধ ছিল, আবার কিন্তু 4-5টা খনি চালু হয়েছে। আর এই পেছন দিকে হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। এর সামনে থেকে ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড, সে কারণে আমি পেছন দিক থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিস কিন্তু আবার চালু হওয়ার কারণে ঘাটশিলা আশা করা যায় আবার তার পূর্ব গৌরব, পূর্ব সমৃদ্ধি ফিরে পাবে। যাই হোক, এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবার এগোবো আগের দিকে। চলুন এগোই। চারপাশের ঘন জঙ্গল আর তার মাঝে থাকা ঢালাই রাস্তা দিয়ে আমরা এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনার দিকে। ঘাটশিলা ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই রাতমোহনা, যা শুধু একটি স্থান নয়, প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা। চাঁদনি রাতে এই জায়গার সৌন্দর্য কিন্তু মারাত্মক। যদি কখনো পারেন এই চাঁদনি রাতে অবশ্যই একবার এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে, আর প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে পর্যটকের জন্য। এই রাতমোহনায় সুবর্ণরেখা নদীর পাড়ে এই ব্রিটিশ আমলের ভাঙা ব্রিজের ওপর দাঁড়িয়ে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু এখানে দাঁড়ালে খরস্রোতা জলের যে আওয়াজ, এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। প্রকৃতিকে অনুভব করতে গেলে কিন্তু বিভিন্ন সময় কর্মব্যস্তময় জীবনের মাঝে কখনো ঘাটশিলা, কখনো ধানবাদ আপনাকে ছুটে যেতেই হবে। এর আগে ধানবাদের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে সেখানকার প্রকৃতি কীরকম, বাট এটাও কিন্তু অসাম। মানে ঘাটশিলা, ধানবাদ, বাঙালির যে পশ্চিমের বিভিন্ন হাওয়া বদলের জায়গাগুলো ছিল, সেগুলো প্রত্যেকে কিন্তু একে অন্যের সঙ্গে নিজের রূপে এবং মাধুর্যে টেক্কা দিতে পারে। যাই হোক, চতুর্থ স্পট ঘোরা তো হলো,
এবারে এখানে একটা রাতমোহনা ঝর্ণা আছে, খুব ছোট্ট ঝর্ণা। এখন যেহেতু শীতকাল সেহেতু জলের পরিমাণটা অনেকটাই কম। তো রাতমোহনা ঝর্ণাটা দেখি বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বা পঞ্চম গন্তব্যের উদ্দেশ্যে। চলুন। আবার দুজনে গল্প করতে করতে এগিয়ে চললাম, আর মনে ভাবছিলাম আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে কতই না দেখার জায়গা আছে, যা শুধু আমাদের অজানার জন্য জনসমক্ষে আসে না। প্রতিটা জায়গারই একটা নিজস্ব ছন্দ আছে, আর সেই ছন্দটা অনুভব করতে জানতে হবে। রাতমোহনা থেকে অটোয় 15 মিনিটে 6 কিলোমিটার রাস্তা এসে এই মুহূর্তে এসে পৌঁছেছি সিদ্ধেশ্বর পাহাড়ের তলায়। এই পাহাড়ে এই অবধি অটো অ্যালাউ আছে, এখান থেকে 300 মিটার মতো ওপরে উঠতে হবে, সেটা পায়ে হাঁটা পথ। এখানে কিন্তু এন্ট্রি পয়েন্টে অনুদান দিতে হয় মন্দির উন্নয়ন প্রকল্পে এবং রাস্তার মেনটেন্যান্সের জন্য। সেটা হচ্ছে প্রত্যেক টিম পিছু 30 টাকা করে নেওয়া হয়, এবং তার সঙ্গে আপনার অ্যাড্রেস, নাম এবং মোবাইল নাম্বার এন্টার করে বা ওখানে খাতায় লিখে তারপর কিন্তু আপনি ভেতরে যেতে পারবেন। চলুন এগোই। আর ভাবছি চন্দনদার সঙ্গে না বেরোনো যাবে না। এই চন্দনদার সঙ্গে যখনই বেরোই, এবারে ভাবলাম কোনো পাহাড়ে চড়াফড়া খুব একটা নেই, চেহারাটা একটু ভালো করে বাড়ানো যাক ওজনটা। শালার বিয়ে গেছে, ওজনটা বেড়েও গেছে, এখন আমার এই পাহাড়ে চড়াবে। এর সঙ্গে যাওয়া মানেই পাহাড়ে ওঠা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম সাইডে কী সব চকচক করছে। তারপরেই মনে পড়ে গেল যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল হচ্ছে খনিজে ভরপুর। এখানে প্রতিটা জায়গায় বিভিন্ন রকম খনিজ পাওয়া যায়। সেটা তো ভূগোল যারা আমরা পড়েছি 9-10-এ, মানে ভূগোল আমরা সবাই পড়ি, কিন্তু পড়ার মতো করে যারা পড়েছি তারা প্রত্যেকেই জানি। এই দেখুন, এখানে কিন্তু মাইকা আছে, এবং যে কারণে জায়গাটা পুরো চকচক করছে। মাইকা তো বিভিন্ন রকম কসমেটিক্সে এবং পুজোর কাজে লাগে। এছাড়া মাইকার রোল কি আমার এই মুহূর্তে আর অতটা মনে নেই, অনেক দিন আগে পড়া তো। যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। পাহাড়ে ওঠার ক্লান্তি উপরে উঠে মহাদেবকে দেখার পর নিমেষে মলিন হয়ে গেল। মনে এক অর্বাচীন আনন্দ অনুভব করলাম। মন্দিরের বাইরে দাঁড়িয়ে চারপাশে যে সৌন্দর্য আপনার নজরে আসবে তা অতুলনীয়। পুরোহিত মশাইয়ের থেকে জানলাম মন্দিরে অবস্থিত মহাদেবের মূর্তিটি দাপর যুগের। এই শিবলিঙ্গে এই লিঙ্গটা ওইটাই, এটার মধ্যেই মানে পঞ্চপাণ্ডব পুজো করেছিল। আর তার থেকেও ওরা বিরাটের ওখানে চলে যায়। মানে দাপর যুগের মন্দির, দাপর যুগের মন্দিরটা শিবলিঙ্গটা। এই 350 মিটার, 370 মিটার এক্স্যাক্টলি বলতে গেলে, আমরা একটা ছোটোখাটো ট্রেক করে ওপরে উঠে এলাম। ট্রেকিংয়ে কিছু কিছু জায়গায় যেরকম হয়, পাহাড়ি রাস্তা প্রায় নেই বললেই চলে, পাথরের খাঁজের ওপর দিয়ে উঠে আসতে হয়। আর আশপাশের প্যানোরামিক ভিউ, দূরে ঘাটশিলা শহর দেখা যাচ্ছে, চারপাশে ধানক্ষেত, জঙ্গল, পাহাড়, সমস্ত দিক থেকে ল্যান্ডস্কেপের দিক থেকে অতুলনীয়। সিদ্ধেশ্বর পাহাড়ে উঠতে আর নামতে যদি এক্স্যাক্টলি বলি, আমাদের সময় লেগেছে 20 থেকে 21 মিনিট। আর যেটা বাকি যে 15 মিনিট আমরা ওখানে ছিলাম, ওখানে জাস্ট আমরা স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। ওখানকার সৌন্দর্য এতটা ভালো, এতটা মায়াবী, এতটা মোহময়ী। যাই হোক, হয়ে গেল 5 নম্বর স্পট ঘোরা। এরপরে আমরা যাব রঙ্কিনী মায়ের মন্দির দেখতে। তো চলুন অটোতে ওঠা যাক, সময় নষ্ট করে লাভ নেই। এই মন্দিরে ঢোকার আগে যেটা আমার প্রথম নজরে কাড়লো, সেটা হচ্ছে এখানে মানত করার সিস্টেম হচ্ছে নারকেল দিয়ে মানত করা হয়।
যে কারণে মন্দিরে ঢোকার আগে আপনারা দেখতে পাবেন যে প্রচুর নারকেল কাপড়ে বেঁধে ঝোলানো আছে। এটা হচ্ছে এখানকার একটা অদ্ভুত সিস্টেম। এটা আমি সারা ভারতে বহু মন্দিরে ঘুরেছি, এটা কিন্তু আমি কোথাওই দেখিনি। এছাড়া মন্দির কিন্তু ভীষণ জনপ্রিয় এখানকার, কারণ প্রচুর স্থানীয় দর্শনার্থী এখানে কিন্তু আসে। আর যদিও শনিবার, সে কারণে দর্শনার্থীর সংখ্যা হয়তো বা বেশি, কিন্তু মন্দিরের অ্যাম্বিয়েন্স ফাটাফাটি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি ভেতরে নিয়ে যেতে পারলাম না। যখন এখানে আসবেন তখন কিন্তু রুক্মিণী মায়ের মন্দির অবশ্যই দর্শন করবেন। যাই হোক, মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলুন দর্শনটা করে নিই। এই সামনে এটা হচ্ছে হিল নদী। এই নদীটা, ঠিক আছে, এই সামনে হচ্ছে সুবর্ণরেখা নদী, ঠিক আছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই গালুডি, এই হিল নদী গিয়ে সুবর্ণরেখা নদীতে এসে মিলিত হয়েছে। আর এই আগে হচ্ছে ড্যাম। রঙ্কিনী মায়ের মন্দির দর্শন করে অটোতে প্রায় 15 মিনিট মতো এসে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গালুডি ব্যারেজের সামনে। সুবর্ণরেখা নদীর উপর তৈরি এই ব্যারেজের বর্ষাকালে রূপ অসম্ভব ভালো, একদম মোহময়ী লাগে। নদীরও চলার পথে সিজন অনুযায়ী জলের স্রোতের তারতম্য ঘটে থাকে। এই মুহূর্তে গালুডি ব্যারেজে আমি দেখতে পাচ্ছি যেটা মোটামুটি 3টে লক গেট বাদ দিয়ে বাকি 15টা লক গেটই এই মুহূর্তে খোলা। খুব সামান্য জল আসছে। কোনো জায়গারই শীতকালের রূপ একরকম, বর্ষার রূপ আরেক রকম হয়, গরমের রূপ আরও অন্যরকম হয়। তো প্রতিটা সিজনেই কিন্তু জায়গাগুলোকে নতুনভাবে আবিষ্কার করা যায়। শুধু আবিষ্কার করার জন্য মানসিকতা চাই এবং চোখ থাকা চাই। এই 7টা স্পট ঘোরার জন্য খরচা পড়ে হচ্ছে মোট 1500 টাকা। আপনারা চাইলে এই 7টা স্পট ঘুরতে পারেন। আমরা এরপর আরও যে 7টা স্পট আছে সেগুলো কভার করার চেষ্টা করছি, দেখি কতটা কভার করতে পারি। ভাবিদা, হ্যাঁ বলুন। এদিকে আর কটা বাকি? এদিকে আর একটা বাকি যে বৈষ্ণোদেবী মন্দির। আচ্ছা, আর এই টোটাল 7টা, মানে আমাদের যেহেতু ওই সূর্য মন্দির ওদিকের একটা হয়ে গেছে, হ্যাঁ। সেহেতু এই 7টা দেখাতে মানে মোট কত না তোমরা? আমরা 7টাতে 1500 টাকা, আচ্ছা, আর ওই 7টা দেখাতে ওই 1400 টাকা। 1400 টাকা। যদি কেউ একসঙ্গে দেখে তাহলে একটু একটু কম বেশি, একদিনে যদি দেখে কম বেশি, আর আচ্ছা। দুপুরে গেলে কম বেশি হবে, ও তো হ্যাঁ। আছে, জানে সবাই। ঘাটশিলায় একাধিক মন্দির আছে, প্রতিটা মন্দিরের সৌন্দর্য অতুলনীয়। যেমন এই বৈষ্ণোদেবী মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, আর ভেতরটাও সেরকমই চমকপ্রদ। মাতা বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করা হয়ে গেল। এই নিয়ে আমাদের আজকে 8 নম্বর স্পট কমপ্লিট হলো। যাই হোক, এখানে আমার যেটা জীবনে প্রথমবার আমি দেখলাম, আমি ঋষিকেশের ভিডিওতে, যারা আমার ঋষিকেশের ভিডিও দেখেছেন, সেখানে নারায়ণ ভগবান ভরদ্বাজ মহারাজের মন্দিরে আমি শ্রী যন্ত্রের কথা প্রথম পড়েছিলাম, কিন্তু চোখেও দেখেছিলাম, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে যে শ্রী যন্ত্র দেখতে কীরকম হয় এটা আমি প্রথম আপনাদের কাছে তুলে ধরতে পারলাম, যেটা দেখে আমার নিজেরও খুব ব্যক্তিগতভাবে ভালো লাগছে। যাই হোক, সময় নষ্ট করবো না, 1:20 বাজে। এবারে এগোই পরবর্তী স্পটের দিকে, চলুন। অটোয় প্রায় 12 কিলোমিটার পথ 20 মিনিটে অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ফুলডুংরি টিলার সামনে। এই জায়গাটা কিন্তু আবার বাঙালিদের কাছে খুব নস্টালজিক জায়গা। কেন সেটা ওপরে গিয়েই বলবো।
এই জায়গাটা আমাদের বাঙালিদের কাছে খুব নস্টালজিক জায়গা, খুব ভালোবাসার জায়গা। তার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেই কিন্তু অপু সংসার, চাঁদের পাহাড় এই সমস্ত মারাত্মক উপন্যাসগুলো লিখে গেছিলেন। মারাত্মক কথাটা এই কারণেই বললাম, কারণ এই যে ফিলিংস, এই যে ভালোবাসা বাংলা সাহিত্যের প্রতি ওনার ছিল, এবং আমরা যারা বাংলা সাহিত্য পড়তে ভালোবাসি তাদের জন্য তো এই জায়গাটা সম্পূর্ণরূপে নস্টালজিক জায়গা। একবার বিভূতিভূষণ বাবু পাহাড় থেকে নেমে দেখেন একজনের মৃতদেহ শোয়ানো আছে আর চারপাশে মানুষের ভিড়। তিনি সামনে গিয়ে দেখেন মৃতদেহটি তারই। তার কয়েকদিন পরে বিভূতিভূষণ বাবু মারা যান। বিভূতিভূষণ বাবু যে ভবিষ্যৎ দেখতে পারতেন, এই ঘটনাই তার সাক্ষী বহন করে। ফুলডুংরি টিলার পাশে স্থানীয় মহিলারা পসরা সাজিয়ে করে? বসেছিল। 50 টাকা পিস। আচ্ছা, আর এই যে এগুলোর ঢাকা দেওয়ার গ্লাস ঢাকা দেওয়ার এগুলো পুরো সেটটা 500 টাকা। ক পিস আছে? 1 2 3 4 5 6 6 পিস। এগুলো কী কাঠ দিদি? এটা গামার বা সেগুন, তাই তো? আর এইগুলো, এই শোপিসগুলো, এই অশোক আচ্ছা, এই অশোক স্তম্ভ কত করে? 350 করে। আপনারা এখানে রোজই বসেন তো? আচ্ছা, আর আপনাদের এখানে ক্যাশ না অনলাইন দুটোই চলে? দুটোই চলে। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। পিচ রাস্তা তো হলো, জঙ্গলের মাঝের রাস্তাও পেরোলাম, আর এবারে আমরা এগোলাম ধান ক্ষেতের মাঝের রাস্তা দিয়ে। এখানে দাঁড়িয়ে গ্রামীণ আদিবাসী জীবন আপনি অনায়াসেই চাক্ষুষ করতে পারবেন। দেখতে দেখতে আমরা এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য বুরুডি লেকের উদ্দেশ্যে। এখানে অটোর পার্কিং চার্জ 20 টাকা করে, আর বড় গাড়ির পার্কিং চার্জ 50 টাকা। এখন প্রায় 3টে বেজে গেছে। রোদের আভা আস্তে আস্তে কমে আসছে, আর এই হালকা রোদের আভার মাঝে ঠান্ডার আমেজটাও কিন্তু আস্তে আস্তে অনুভব করা যাচ্ছে। আর এই ফাঁকে বুরুডি লেকের পাড়ে দাঁড়িয়ে এই যে মায়াবী পরিবেশ, খুব সুন্দর লাগবে। কিন্তু আমি এতটুকু বলতে পারি, বুরুডি এলে কখনো নিরাশ হবেন না। চারপাশে শান্ত পাহাড়, ঘন সবুজ বন আর নীলাভ জলের মায়াবী মিশেলে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। এখানে একসময় বোটিংয়ের সুবিধা ছিল, কিন্তু এই মুহূর্তে বন্ধ করা আছে। বেশি ঠান্ডা পড়লে এখানে পরিযায়ী পাখিদের আনাগোনা স্থানটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তোলে। বুরুডি ড্যামের যে জলাধার আছে তার পাড়ে বসে কিন্তু সময় কাটাতে খুব ভালো লাগবে। একদম ঠান্ডা জল, যদিও এখন শীতকালে তো জল ঠান্ডা হবেই। এই ঠান্ডা জল একটু, এই সারাদিন অনেকটা জার্নি করেছি, ঘাড়ে মাথায় ওই জন্য লাগিয়ে নিলাম। উফ, বেশ রিফ্রেশিং। খানিকক্ষণ তো কাটালাম এখানে, এবারে এগোই পরবর্তী গন্তব্যের দিকে। চলুন। আমাদের পরবর্তী গন্তব্য ধারাগিরি ফলস, দূরত্ব 7 কিলোমিটার। বুরুডি ড্যাম থেকে প্রায় মিনিট 20-22 মতো অটো এসে এই মুহূর্তে এসে পৌঁছেছি বাসাডেরা বলে একটা জায়গায়। আর এখান থেকে আমরা দেখতে যাব হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। মোটামুটি 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। সময় লাগে ওই 10-15 মিনিট ম্যাক্সিমাম, যেতে 10-15 মিনিট, আসতে 10-15 মিনিট। আচ্ছা, এখানে যেতে গেলে কিন্তু গাইডের ব্যবস্থা আছে। গাইডের জন্য চার্জ হচ্ছে, দিদি কত কত নাও তোমরা? আসো এখানে, আসো। 60 টাকা নেওয়া হয়। 60 টাকা নাও? হ্যাঁ আচ্ছা, যাওয়া আসা 60 টাকা। হ্যাঁ। আচ্ছা, সময় লাগবে মোটামুটি 10-15 মিনিট যেতে, 10-15 মিনিট। আর আসতে 10-15 মিনিট। রাস্তা কি নিচু না সবাই যেতে পারবে, না বয়স্ক লোকেদের যেতে বয়স্ক লোক ওই সামনে একটু যেতে পারে নাই, সামনে যেতে পারে নাই? নাহলে বাকিরা যেতে? ধরে নিয়ে গেলে যায়। আচ্ছা আচ্ছা, আর নাহলে বাকিরা যাওয়া যাবে, তাই তো? ঠিক আছে। যথারীতি এক স্থানীয় আদিবাসী দিদির সঙ্গে আমরা এগোলাম ঝর্ণার দিকে। জায়গাটা শাল, মহুয়া আর কেন্দুপাতার জঙ্গলে ভরা। চন্দনা, মদমাছের এরকম একটা ছাগল বেরিয়েছিল না? হ্যাঁ, এরকম একটা নয়, মদমাশারে দুটো পেয়েছিলাম। তো এটা একটা ছোটখাটো সংস্করণ, তাই তো? এই 20 মিনিটের চলার পথে আমরা পেরিয়েছি কখনো জঙ্গল, কখনো বা মাঠ,
আবার কখনো এবড়োখেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে গেছি শুধুমাত্র প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত স্ফটিক স্বচ্ছ ঠান্ডা জলসহ শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করার জন্য। আমি এতদিন ধরে ভাবতাম যে পর্যটন প্রিয় বাঙালি কেন বারবার ঘাটশিলা আসে, কিন্তু আজ এখানে এসে বুঝলাম পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী, ড্যাম সমস্ত কিছুর একসঙ্গে যদি সন্ধান পেতে হয় তাহলে কিন্তু বস ঘাটশিলা আসতে হবে। আর সে কারণেই হয়তো বাঙালি ছুটি পেলেই একদিনের বা দুদিনের ছুটিতে ঘাটশিলাতে বাড়ি বাড়ি ছুটে আসে। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 4:45 বাজে, আরও 3টে জায়গায় যেতে হবে। চলুন এগোই। পড়ন্ত বিকেলের আলোয় বুরুডি লেকের ধারে পাহাড়ের কোলে এবং শালমহলের জঙ্গলের মাঝে সূর্যাস্তের একটা ফাটাফাটি দৃশ্য অনুভব করলাম। এটা দাদা শালপাতায় মোড়া চিকেন? এটা শাল পাতার মোড়া চিকেন। আচ্ছা, এটা এটা এইরকম তাই তো? এতে পেঁয়াজ দেবে আর লেবু দেবে তাই তো? আর ধনে পাতার চাটনি? আচ্ছা, নুন দেবে। তারপরে ধনিয়া পাতার ঝাল চাটনি। ধনে পাতার ঝাল চাটনি, একটি কাঠি। ঠিক ঠিক ঠিক। খাবে না? হ্যাঁ, খাবো খাবো খাবো। রাস্তায় যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো বাপিদাকে বললাম কিছু একটা খাওয়া যেটা খেয়ে গরম হয়। তো বাপিদা ওই জন্য শাল পাতায় মোড়া চিকেন খাওয়াতে নিয়ে এসছে। এর দাম হচ্ছে 30 টাকা করে। খেয়ে দেখি। সেই খেতে সত্যি শাল পাতায় মোড়া চিকেনের টেস্ট আছে, মানতে হবে। তো ওই জায়গাটার নাম হচ্ছে চেনজোড়া। চেনজোড়াতে শালপাতা মোড়া চিকেন খাই, খেয়ে আবার আগের দিকে এগোবো। ভালো ঠান্ডা লাগছে কিন্তু এবার, মানে যেহেতু সন্ধে হয়ে আসছে এবারে কিন্তু ঠান্ডাটা লাগছে, টুপি পরে নিতে বাধ্য হলাম। এই মুহূর্তে ঘড়িতে 5:45 আমরা এসে পৌঁছেছি আমাদের অন্তিম গন্তব্য ঘাটশিলা রুক্মিণী মায়ের মন্দিরে। তো চলুন মন্দির দর্শন করি। এখানে কিন্তু বছরে 2 দিন, দুর্গাপুজোর 12 দিন আগে এখানে মোষ বলি হয়, আর এই সামনে এখানে হচ্ছে পাঠা বলি হয়। আর এই যে সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে এখানকার রুদ্রাক্ষ গাছ। সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে সন্ধ্যারতি হচ্ছে, তার মধ্যে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা পজিটিভ ভাইবস কিন্তু প্রতিটা পদক্ষেপে ফিল করা যাচ্ছে এখানে। অবশেষে পৌঁছালাম ঘাটশিলা স্টেশনের সামনে। বাপিদার সঙ্গে সকালে আমরা যখন কথা বলি তখন দুদিকে স্পট, মানে একটা হচ্ছে 1400, একটা হচ্ছে 1500, দুটো মিলিয়ে 2900 টাকা হয়। বাপিদা বলেছিল আমি কিছু টাকা কম নেব। আলটিমেটলি বাপিদা 2700 টাকা চেয়েছিল আমাদের থেকে, কিন্তু আমরা 2650 টাকা দিয়েছি বাপিদাকে। বাপিদা কিন্তু বলেছে যে আমি নিলাম এবারই, এরপর থেকে কিন্তু আমি ওটা 2700ই নেবো, যেই আসুক। তেমনকি তোমাদের নাম করলেও আমি ওটা 2700ই নেব। তো আপনারা যখন আসবেন বাপিদার সঙ্গে ঘুরলে একদিনে যদি পুরোটা করেন তাহলে বাপিদা 2700 টাকাই নেবে, এটা ধরে রেখে দেবেন। আর বাপিদার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অসাম, মানে সারাদিনে বাপিদা আমাদেরকে যথেষ্ট গাইড করেছে, যথেষ্ট কোঅপারেট করেছে। আমরা নিজেরা সারাদিনে ভিডিওর কাজের জন্য সেরকমভাবে কিছু খেতে পারিনি, সেটা তো আপনারা দেখেছেনই। বাপিদাও কিন্তু আমাদের সঙ্গে অ্যাজ ইট ইজ সেরকমভাবে বাপিদারও কোনো খাওয়া দাওয়া হয়নি। তো বাপিদাকে এবার ছেড়ে দিতে হবে। বাপিদা অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের ঠিক আছে, ঘুরে ভালো লাগলো, আপনারও ভালো লাগলো একদম নিশ্চয়ই? একদম আমাদের খুব ভালো লেগেছে, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। ভালো থেকো, নমস্কার।
আজকের মতো ঘাটশিলা ভ্রমণ এখানেই শেষ করছি। এরপর আমরা চলে যাব টাটানগরে। ততক্ষণের জন্য শুভরাত্রি।